দক্ষিণ চব্বিশ পরগনার একটা জায়গা মগরাহাট। এই মগরাহাটে সি মুরগন, যিনি ইলেকশন কমিশনের স্পেশাল অবজারভার, মগরাহাট এলাকার স্পেশাল অবজারভার, তিনি আক্রান্ত হয়ে গেলেন। যে রিভিশন চলছে, এই রিভিশনে নিজের কাজ অবজার্ভ করতে যাওয়ার সময় রাস্তায় আক্রান্ত হয়ে গেলেন ওখানকার লোকাল বাসিন্দাদের থেকে। যেখানে উপস্থিত ছিলেন স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই উপস্থিত ছিলেন, তাও তিনি আক্রান্ত হয়ে গেলেন। এটা কি প্রি প্ল্যান্ড ছিল নাকি এমনিতেই হয়ে গেল, সবটা আমি আপনাদের বলবো। যেখানে পুলিশ এনাদেরকে প্রোটেকশন দিয়ে নিয়ে যাবে, সেখানে পুলিশ প্রোটেকশন না দিয়ে বনেটের উপর হাত রেখে আটকে দিচ্ছে, বলছে থেমে যাও ভাই, থেমে যাও, লোকের ভিড় আছে, যেতে যাওয়া যাচ্ছে না। আরে ভাই, তোমরা সামনে থেকে সরলে তবেই না যাবে। ভিড় তো পরের বিষয়, যারা ভিড়কে কন্ট্রোল করার তারাই ভিড় বানাচ্ছে, তাহলে কি করে মানুষ গাড়ি নিয়ে যাবে? এমনকি ওখানে আরও অনেক কিছু হলো। তারপর উনি যখন আক্রান্ত হলেন, তারপর তাকে যখন জিজ্ঞেস করা হলো ওনার মন্তব্য বিষয়ে, উনি তো আরও ভয়ঙ্কর এবং কঠিন মন্তব্য করে বসলেন। কি মন্তব্য করলেন? পুলিশের এখানে কি রোল ছিল, পুলিশের এখানে কি ভূমিকা ছিল এবং এখানকার আক্রান্ত হওয়ার কারণ কি, সবটা আপনাদের বলবো। নমস্কার, আমি চন্দন, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল দৃষ্টিপাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সবাইকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আপনারা জানেন যে ইলেকশন কমিশনের স্পেশাল রিভিশন যেটা শুরু হয়ে গেছে গত শনিবার থেকে, সেই কাজে যখন ইলেকশন কমিশনারই অ্যাপয়েন্ট করা সি মুরগন স্পেশাল অবজারভার, যিনি দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাট এলাকার স্পেশাল অবজারভার, তিনি নিজের কাজ করার জন্য যাচ্ছিলেন ক্যাম্পে। ওখানে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ভাইপোর নামে যিনি পরিচিত, এই অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে থেকে সেই নিজের কাজ করার জন্য উনি ওখানে বাড়ি বাড়ি গিয়েছেন, ওখানে ক্যাম্পেও গিয়েছেন, সব কিছুই করেছেন। কিন্তু সেখানে যাওয়ার সময় রাস্তায় এক ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল। যদিও এটা প্রথম নয়, এর আগেও এরকম ঘটেছে, কিন্তু এবার একটু বেশি হলো এবং এটা এটা মানে আমার আপনার কল্পনার বাইরে। কারণ এটা কেন বলছি, তার কারণ হলো পুলিশ প্রোটেকশন দিয়ে নিয়ে যাওয়ার কথা তাদের। পুলিশ যখন প্রোটেকশন দিয়ে নিয়ে যাবে, যেখানে ভিড় হঠাৎ করে চলে এলো, ভিড়টা কেন এলো সেটাও আপনি পরের স্লাইডে আপনাদের বলছি। যখন ভিড়টা চলে এলো, সেই ভিড়কে কন্ট্রোল করার দায়িত্ব পুলিশের, কিন্তু পুলিশ সেই ভিড়কে কন্ট্রোল না করে নিজেরা গাড়ির বনেটের উপর হাত দিয়ে আটকে দিচ্ছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ভিডিওতে, বনেটের উপর হাত দিয়ে আটকে আছে, ভাই দাঁড়াও দাঁড়াও, ভিড় আছে। আরে ভাই, ভিড়কে কন্ট্রোল করবে কে? সেটা তো আপনাদের দায়িত্ব, সেটা নিশ্চয়ই স্পেশাল অবজারভারের দায়িত্ব নয়। কিন্তু তার সত্ত্বেও এটা না করে পুলিশ পাবলিকের মতন কাজ করলো। পাবলিককে সরিয়ে রাস্তা না বানিয়ে তারাই রাস্তা আটকে দিল, তারাই বাম্পারের মতন কাজ করলো, অর্থাৎ স্পিড ব্রেকারের মতন কাজ করলো। আপনারা জানেন পুলিশ এটা করছে, এটা নতুন কোনো বিষয় নয়, কারণ এর আগেও আপনারা দেখেছেন দীঘায় যখন একটা সম্মেলন হচ্ছিল, পুলিশদের সম্মেলন, তখন সেখানে স্টেজের থেকে, মঞ্চ থেকে দাঁড়িয়ে পুলিশরা বলছে যে 2026-এ মমতা ব্যানার্জিকে জেতাতে হবে। যেখানে পুলিশ তৃণমূলের ক্যাডার হয়ে কাজ করে, সেখানে এটা এমন কিছু করা, এটা অস্বাভাবিক কিছু নয়। আক্রান্ত হওয়ার পরে সংবাদ মাধ্যম ওনাকে কিছু জিজ্ঞেস করলো, তখন উনি মন্তব্য করলেন যে ভাই, আমি আইএএস অফিসার, আমি নিজের কাজটা করবই। উনি বলছেন ভাই, আমি আইএএস অফিসার, আমি কোনো অন্য কেউ নই, আমি নিজের কাজটা করব, করেই তারপর ছাড়বো, তার আগে নয়। যে যাই করে নিক। তাকে এরকমও জিজ্ঞেস করা হলো যে আপনি তো দুবার আক্রান্ত হলেন, তারপরেও কি আপনি কাজ করবেন? বলছে হ্যাঁ ভাই, আমি করব। আমাকে কাজ করার জন্য এখানে পাঠানো হয়েছে, আমি তো এমনি আসিনি। এইসব জেনে শুনেই আমাকে পাঠানো হয়েছে। জেনে শুনে আমি কাজ না করে চলে গেলে তাহলে তো আমার কোনো কাজের কোনো দাম রইল না। উনি এই মন্তব্যটা যদিও করেননি, আমি জাস্ট বলছি পরের বিষয়গুলো, যে উনার মন্তব্যের মধ্যে এই বিষয়গুলো আছে, মানে মিনিংটা দাঁড়ায়। উনি কারণ সব বিষয় তো আর ডিরেক্টলি বলে না, বিশেষ করে এই আমলা, এইসব আইএএস অফিসার, আইপিএস অফিসার, ইনারা ওনাদের ছোট কথার মধ্যে অনেক মানে থাকে। তো সেরকমই একটা মানে দাঁড়ায়। উনি এরকমই বললেন। আমি প্রথমেই বললাম যে গত শনিবার থেকে স্পেশাল রিভিশন শুরু হয়ে গেছে। সেই কাজের অবজার্ভিং, অর্থাৎ নিজের কাজ করার জন্য স্পেশাল অবজারভার সি মুরগন মগড়ায় যাচ্ছিলেন, যেখানে মগড়ার 1 নম্বর ব্লকে হাই স্কুলে রিভিশন চলছে। তো উনি ঠিক সোমবার 11:30 নাগাদ ওখানে গিয়েছেন। নিজের কাজ করার পর যখন উনি ফিরতে যাচ্ছিলেন, তখনই গাড়িটা আক্রান্ত হয়। খুব ভালো লাগলো জেনে, এবিপি আনন্দ নামক একটা খুব ভালো চ্যানেল, যারা একটা ছবি শেয়ার করেছে, ওই ছবিটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এরা কারা।
আমি আপনি নিশ্চয়ই বুঝতে পারছি এই ছবিটা দেখে যে এরা কারা, এদেরকে ঠিক কি কাজে লাগানো হয়েছে, কেন কাজে লাগানো হয়েছে। আর এই ভিড় আসার পেছনের বিষয়টা আমি বলে দিই। কিছুদিন আগে আপনারা শুনেছিলেন মমতা ব্যানার্জি বলছিলেন যে স্পেশাল অবজারভার যারা আসবে বা এসআইআর কাজ করতে দেবো না, মা বোনেরা তৈরি আছেন তো, রান্নাঘরে এটা আছে তো, ওটা আছে তো, নানা রকমভাবে উস্কাচ্ছিলেন, মানুষকে খেপাচ্ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার প্রভাবটা এখানে দেখা গেল। সি মুরগুন আক্রান্ত হলেন। আক্রান্ত হওয়ার পর কি জানানো হলো, এখানকার ভিড়ের দাবি কি, যারা বয়স্ক মানুষ, বৃদ্ধ, ওনারা তো ক্যাম্পে আসতে পারছেন না, বাড়ি বাড়ি গিয়ে কাজ করতে হবে। এই সেই তৃণমূল কংগ্রেস যারা বহুতলের তলায় ভোট ক্যাম্প করার যে প্ল্যান ইলেকশন কমিশন করেছিল, সেটার জন্য বাধা দিয়েছিল, না ভাই করা যাবে না, এটা হবে না, এটা হবে না, এবং যাতে না করতে পারে তার জন্য নানা রকম উপায় অবলম্বন করছিলেন। ঠিক তারাই আবার এখন বলছে বাড়ি বাড়ি গিয়ে হেয়ারিং করতে হবে, ক্যাম্পে বসে থেকে বৃদ্ধ মানুষদের ডেকে এনে হেয়ারিং করা যাবে না, বাড়ি বাড়ি গিয়ে বৃদ্ধ মানুষদের জন্য বাড়ি বাড়ি গিয়ে হেয়ারিং করতে হবে। যে কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট, এই স্টেটমেন্ট থেকে আপনারা বুঝতে পারছেন যে এরা ঠিক কি চাইছে বা কি বলতে চাইছে। এই ভিড়ের আরও একটা দাবি ছিল, মানে এটা শুধু ভিড়ের দাবি নয়, তৃণমূলেরও দাবি, যে বিএলএদেরকে থাকতে দিতে হবে। ভাই বিএলএ অ্যালাউ নেই হিয়ারিংয়ে, কিন্তু তাও বিএলএদেরকে থাকতে দিতে হবে। কারণ কি, যাতে গরমিল করা যায়। এটা এটা হচ্ছে প্ল্যানিং। মেন প্ল্যানিংটা হচ্ছে এটা, নিজে কাজ করতে না দেওয়া, না কাজ যাতে না করতে পারে সঠিকভাবে, নিজেদের স্বার্থ সম্পূর্ণ করা, এটা হচ্ছে মেন প্ল্যানিং। কিন্তু সি মুরগুন থামলেন না। উনি 1 নম্বর ব্লক থেকে বেরিয়ে 2 নম্বর ব্লকে গেলেন। সেখান থেকে কাজ সেরে বেরোনোর সময় আবার ভিড় ঘিরে ধরলো, মহিলাদের ভিড় ঘিরে ধরলো। আপনারা ভাবুন যে ভিড় জমা হচ্ছে, ভিড় জমায়েত করছে, পুলিশ দেখছে কিন্তু আটকাতে পারছে না। এখানে এটা বলা যায়, এটা বলাও ভুল হবে না যে এটা পুলিশের সহায়তা করছে। পুলিশের সামনে সিমুরগনের গাড়িকে ভিড় ঘিরে ধরছে, দাবি করছে, কিল ঘুষি লাথি যা পারছে চলছে। তার সত্ত্বেও এত আসপর্দার ভাবুন, গাড়ির লক ভেঙে দিচ্ছে। ভাবতে পারছেন? গাড়ির লক ভেঙে দিচ্ছে, পুলিশ দাঁড়িয়ে দেখছে, এবং পুলিশ যে বিষয়টাকে ভিড় সামলে ভিড়কে সরিয়ে গাড়িকে বেরিয়ে যাওয়ার রাস্তা করে দেওয়ার কথা, সেটা না করে বাম্পারের কাজ করছে, স্পিড ব্রেকারের কাজ করছে, গাড়ির বোনেট ধরে দাঁড়িয়ে যাচ্ছে সামনে, বলছে আমরা ভিড় কন্ট্রোল করতে পারছি না। আরে ভাই ভিড় কন্ট্রোল করবে কি করে? তোমরা যদি বনেট ধরে দাঁড়িয়ে থাকো, ভিড় কন্ট্রোল না করে, ভিড় কন্ট্রোল হবে কি করে? ওখানে লক ভেঙে দিচ্ছে, গাড়িতে কিল ঘুষি চালাচ্ছে, তাও পুলিশ দাঁড়িয়ে বলছে ভাই এত ভিড়, আমরা ভিড় কন্ট্রোল করতে পারছি না, ভিড়ের চোটে আমাদের, মানে এটা ভাবতে হবে যে পুলিশ কোন কোন জায়গাতে অ্যাক্টিভ থাকে, কোন ঘটনায় ইনঅ্যাক্টিভ থাকে। এগুলো এগুলো ভাবতে হবে, বুঝতে হবে। কিন্তু এখানে এত কিছুর পরেও উনি থামলেন না, সি মুরগুনকে থামাতে পারলেন না। ওনার যখন দেখলেন যে উনি এটা বলছেন যে আমি আমার কাজ করেই ছাড়বো, তখন তার পিছনে হাত দিয়ে পড়ে গেল তৃণমূল এবং তার সমর্থকরা। ওনাকে বিভিন্নভাবে আটকানোর চেষ্টা করলেন। উনি তা সত্ত্বেও থামলেন না। উনি সেখান থেকে বেরিয়ে আরও একটা ব্লকে গেলেন, এবং সেখানে উনি দেখলেন যে পেছন পেছন ভিড় আসছে, কিন্তু পুলিশ আটকাচ্ছে না। এখানে এখানে আপনারা ভাবুন যে এখানে কোন তন্ত্র চলছে, যে কারণে পুলিশ ভিড়কে সমর্থন করছে, ভিড় পুলিশের সাহায্য নিচ্ছে, কিন্তু আমলারা, অফিসাররা মার খাচ্ছে, রীতিমতো মার খাচ্ছেই তো বলা যায়, তাই না? কারণ গাড়ি ভেঙে দিচ্ছে। ভাই গাড়ির মধ্যে আছে বলে সেফটি আছে, গাড়ির মধ্যে থেকে যদি বাইরে বেরোতো তাহলে তো মার খেতই। এটা তো স্বাভাবিক, এটা তো অস্বাভাবিক নয়, এটা তো ইগনোর করে দেওয়া যায় না বিষয়টা। তো এরকম একটা ঘটনা ঘটছে, কিন্তু পুলিশ দাঁড়িয়ে দেখছে। এখন দেখার বিষয় যে এত কিছুর পরেও পুলিশের নিজের কাজটা করানোর জন্য ইলেকশন কমিশন কি স্টেপ নেয়। এই আইএএস অফিসারকে দেখে আমি তো খুব স্যাটিসফাই, আমি খুব খুশি। কারণ ওয়েস্ট বেঙ্গলে, আমাদের এই বাংলায় এইসব বিষয়ে কোনো কাজ করতে গেলে এরকমই কড়া অফিসারের প্রয়োজন। কারণ এই সরকারের যে এই তন্ত্র চলছে, এই যে সম্পূর্ণ একটা 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 তন্ত্র চলছে, একটা সিন্ডিকেট চলছে রীতিমতো বলা যায়। এই সিন্ডিকেটকে টাইট দিতে গেলে, এটাকে সম্পূর্ণভাবে ব্রেকডাউন করতে গেলে এরকম কড়া অফিসারের প্রয়োজন। ভাই আমি তো আমি আমি বলতে পারবো না আমি কতটা খুশি হয়েছি, কতটা স্যাটিসফাই। আপনারাও নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে কতটা কড়া অফিসার, এবং আপনারা হয়তো খুশি হবেন। যদি খুশি হয়ে থাকেন কমেন্ট করে জানাবেন যে কে কে খুশি হয়েছেন এবং কোথা থেকে দেখছেন ভিডিওটা। ভাই উনি যা করছেন এবং যেটা হলো, আমি তো বলবো রীতিমতো ভালোই হয়েছে। এই কারণে বলবো ভালো হয়েছে যে আজকে যেটা হলো, সেখানে ইলেকশন কমিশন ভালোভাবে বুঝতে পারলো যে এই ওয়েস্ট বেঙ্গলে ভোট করানো শান্তিভাবে, সুষ্ঠুভাবে কতটা কঠিন। এখান থেকে দাঁড়িয়ে ইলেকশন কমিশন সেভাবেই প্রিপারেশন নেবে ইলেকশনটা কিভাবে করানো যাবে, এবং কতটা কড়া পদক্ষেপ নিলে ইলেকশনটা সুষ্ঠুভাবে, স্বাভাবিকভাবে হবে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ইলেকশন কমিশন যে সিদ্ধান্ত নেবে, আশা করছি
এখন থেকে সেই প্রিপারেশান শুরু করে দেবে। কারণ এই যে যেটা হলো এটা সবথেকে ভালো হলো, মুখোশ খুলে গেল ওয়েস্ট বেঙ্গলের। আর এই হিয়ারিং পর্ব যেটা চলছে, এই হিয়ারিং পর্বে ইলেকশন কমিশন প্রথমে এসআইআর শুরু হওয়ার আগে যে 11টা নথি দিয়েছিল অত্যন্ত কঠোরভাবে নিয়ম পালন করে হিয়ারিং চলছে। লোকাল বডি যারা আছে বা অন্যান্য যারা ইলেকশনে কাজ করছে তারা বিডিও এসডিও বা অন্যান্য যারা আছে তারা ভাবতে পারেনি যে এসআইআর এর হিয়ারিংটা এতটা কঠোরভাবে হবে। ভাই এতটাই কঠোর, ওনারা হতভম্ব যে কী করে এতটা কঠোর হলো। ওনারা তো কল্পনাই করতে পারেনি যে এসআইআরটা হবে এবং হিয়ারিংটা তার থেকেও কড়াভাবে হবে। ভাই এসআইআর কাজ তো চলছে, এখানে এসআইআর কাজে যে 11টা নথি সেগুলো তো কঠোরভাবে হিয়ারিং চলছে। তার সঙ্গে যদি এর বাইরে কিছু নথি দিতে চান সেটা তো আপলোড হচ্ছেই না। ওটা একটা খুব টাফ। এবং যদি কেউ আধার কার্ড দিয়ে থাকে, আধার কার্ডের সঙ্গে বিকল্প কোনো কাগজ দিতেই হবে, যেগুলো ইলেকশন কমিশন বেঁধে দিয়েছে প্রথম থেকে 11টা নথি, তার মধ্যে কোনো একটা দিতেই হবে। আধার কার্ডের সঙ্গে আধার কার্ড নিচ্ছে, এই যে যারা হাওয়া তৈরি করেছিল আধার কার্ড নেওয়া হচ্ছে না, এই হচ্ছে না সেই হচ্ছে না, আধার কার্ড নিচ্ছে, আধার কার্ডের সঙ্গে কোনো একটা বিকল্প দিতেই হবে। আধার কার্ড ছাড়া কাগজ তো দিতেই হচ্ছে। এবং ইলেকশন কমিশন যেটা বেঁধে দিয়েছে তার বাইরে কোনো কাগজ দিতে গেলে সেটা আপলোড নেবে না, অর্থাৎ নিচ্ছে না। আর এই এসআইআরে বাংলার বাড়ি, অর্থাৎ যে বাড়ি দেওয়া হচ্ছে, বাংলার বাড়ি এবং আবাস যোজনা দুটো আলাদা। বাংলার বাড়ি স্টেট গভর্নমেন্টের, আবাস যোজনা সেন্ট্রাল গভর্নমেন্টের। বাংলার বাড়ি চলছে, কিন্তু আবাস যোজনার টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট তো বন্ধ করে দিয়েছিল, কারণ ওই গভর্নমেন্ট থেকে টাকা আসছিল, সুবিধাভোগীদের অর্থাৎ যারা বাড়ি পাবে তারা পাচ্ছিল না, মাঝখান থেকে টাকা গায়েব হয়ে যাচ্ছিল। সেন্ট্রাল গভর্নমেন্ট জানার পরে এই বাড়ি টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। তো বাংলার বাড়ি এই যে যোজনাটা, এই বাড়ির যে যারা পেয়েছে বা পাচ্ছে তাদেরকে যে অ্যালটমেন্ট সার্টিফিকেট দেওয়া হয়, এই সার্টিফিকেট যখন এখানে অ্যালাউ হচ্ছে এসআইআর এর কাজে, হিয়ারিংয়ের কাজে, তখন ভাই রাতারাতি পঞ্চায়েত অফিস অ্যাক্টিভ হয়ে গেল। একাধিক রাতারাতি প্রচুর পরিমাণে সার্টিফিকেট দেওয়া শুরু করে দিল। যারা হয়তো বাড়ি পায়নি কিন্তু তারাও সার্টিফিকেট পেয়ে যাচ্ছে। পঞ্চায়েত অফিসরা ভেবেছিল যে এই সার্টিফিকেটে কাজ হয়ে যাবে, কিন্তু এই সার্টিফিকেটে কাজ হয়নি। অফিসাররা ডকুমেন্ট নিচ্ছে, অ্যালাউ করছে, কিন্তু বলছে ভাই আমরা নিচ্ছি, কিন্তু এর বিকল্প কোনো কাগজ দিতেই হবে, এর সঙ্গে কোনো কাগজ দিতেই হবে। কারণ শুধু এই কাগজ দিয়ে হবে না, কারণ এই স্টেট গভর্নমেন্টের উপর ভরসা করতে পারছে না। যখন দেখছে যে স্টেট গভর্নমেন্টের কাগজ, সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো ডকুমেন্ট নেই, সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো কাগজ নেই, তখন তার সঙ্গে আরও কোনো কাগজ নিচ্ছে। আপনি ভাবতে পারছেন একটা ইলেকশন কমিশনের একজন অফিসার, অর্থাৎ ইলেকশন কমিশন বলতে পারেন, সে স্টেট গভর্নমেন্টের কোনো কিছুতেই ভরসা করছে না। গভর্নমেন্ট তো ছেড়েই দিলাম, কোনো এজেন্সির উপরও ভরসা করছে না। অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট মডেল মানেই একটা চিটিংবাজি, একটা চোর ছাচড় একটা ফ্লেভার থাকবেই। তো যে কারণে কোনো এজেন্সি স্টেট গভর্নমেন্টের উপর আমাদের বেঙ্গলের কিছু ভরসা করছে না, কোনো অফিসার নিজের দায়িত্ব নিতে চাইছে না। যখনই তার উপর দায়িত্ব চলে আসছে তখনই সে দায়িত্ব নিতে চাইছে না। এই কারণে চাইছে না যে ভাই আমি ডকুমেন্টস নিয়ে নেব স্টেট গভর্নমেন্টের, কারণ স্টেট গভর্নমেন্ট তো একদম আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে গভর্নমেন্ট, এই গভর্নমেন্ট তো একদম চুরি জোরজুরি বাজপাড়ি চিটিংবাজিতে একদম সুপার, একদম 1 নম্বরে আছে পুরো ভারতবর্ষের মধ্যে, তার উপরে কেউ নেই। তো এখানে যদি কোনো কিছুতে কোনো ডকুমেন্টস যখন নিচ্ছে, যাচাই করে যখন বলে দিবে যে আমি যে ডকুমেন্টগুলো নিয়েছি ওগুলো সঠিক আছে, কিন্তু পরে স্ক্রুটিনিতে যদি কোনো ভুল বেরায় তখন এদেরকে শাস্তি ভোগ করতে হবে, যেমনটা ভোগ করতে হচ্ছে এখন 3জন বিএলওকে। তারাও ঠিক এরকম ডকুমেন্ট নিয়ে যাচাই ঠিকঠাক না করে হয়তো বা অযাচিতভাবে বা অনিচ্ছাকৃতভাবে ওরা কাজ করেছিল, কিন্তু ভুল বেরিয়ে শাস্তিযোগ্য মনে করেছে। তাই সিইও দপ্তর কমিশনকে জানিয়ে দিয়েছে যে এই 3জন বিএলওকে শাস্তি দিতে হবে, ওরা কাজ ঠিকঠাক করেনি, ওদের কাজে ভুল বেরিয়েছে, যে কারণে শাস্তি দিতে হবে। তো আপনি বুঝতে পারছেন একটা এমন একটা গভর্নমেন্ট মডেল চলছে। আমি সেন্ট্রাল গভর্নমেন্ট তো বাদ দিলাম, এজেন্সি একটা ইলেকশন কমিশন একটা সংস্থা, ওই সংস্থা পর্যন্ত গভর্নমেন্টের উপর ভরসা করতে পারছে না। ভাই এটা কী গভর্নমেন্ট চলছে? এমন গভর্নমেন্ট যে গভর্নমেন্ট আমাদের বাংলাতেই চলে শুধুমাত্র, কারণ এই গভর্নমেন্ট যে ঠিক কী গভর্নমেন্ট এটা এই গভর্নমেন্টই জানে। তার কোনো ডকুমেন্ট, তার কোনো সার্টিফিকেট, তার কোনো কিছুই কোনো এজেন্সি, কোনো আলাদা গভর্নমেন্ট অ্যালাউ করছে না। ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক ভালোবাসা দেবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে নতুন নতুন ভিডিও
আপলোড করলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছায়। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।